অভ্যেস আসলে। এটা মিছে কথা, ওটা সংস্কার, সেটা হয় না, একে বচন বাগিস তাই ভীষণ এড়ে। মহেশ্বরের কথার গোছ কম, সহজেই প্রসঙ্গান্তরে যেতে থাকে। শব্দগুলো শুনে নিজের মতো গুছিয়ে নিতে হয়। ধৈর্য ধরে শুনছিলাম। বললাম, একটু কি হয়েছে সেটা প্রথম থেকে গুছিয়ে বলো মহেশ, নাহলে বুঝবো না। বলছি, আমার এক বন্ধু কমলকৃষ্ণ ঘোষ পাথুরে ঘাটাতে আমার ঠিক পাশেই ওর বাড়ি। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, খেলাধুলা করেছি, সম্ভ্রান্ত পরিবার। তার মেয়েটা কাল থেকে হঠাৎ নিখোঁজ। একই মেয়ে, সেই যে নেই তো একেবারেই নেই। ও, এ তো পুলিশের ব্যাপার মহেশ, এর আমি কি করতে পারি? আগে তা ঠিক নয়, পুলিশের ব্যাপার নয় ঠাকুর মশাই। তাও কি যে বাস্তবিক ব্যাপার তাও তো বুঝলুম না। তবে কি, আমাদের আর কতটাই বা বোধ বুদ্ধি। আপনার সামনে তো এক একটা আমরা কাঠের ঢিকি আমরা। আশ্চর্যের বিষয় ঠাকুর মশাই, সম্পূর্ণ উবে গেছে মেয়েটা গতকাল রাত থেকে। ঠাকুর মশাই, এই ঘটনা লৌকিক হতেই পারে না। বলছি বুঝিয়ে, আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনি বুঝবেন। যা বুঝলাম, ঘোষেরা পাথুরিয়া ঘাটার পুরনো ব্যবসায়ী পরিবার। এককালে খুবই উচ্চবিত্ত ছিল, ইদানিং অবস্থা দ্রুত পড়তির দিকে। আর পরিবারে মানুষের সংখ্যাও উত্তরোত্তর ছোট হতে হতে ভাগ্যের দোষে এখন প্রায় না থাকারই উপক্রম। ঘোষেদের পরিবারের এখনকার প্রজন্ম বলতে দাঁড়িয়েছে সাকুল্যে দুই ভাই। মহেশের এই যে বন্ধু কমল কৃষ্ণ ঘোষ, সে ছোট ভাই, সে পারিবারিক ব্যবসার দিকে কোনো উৎসাহ দেখায়নি, সেটা দেখে তার দাদা অমল কৃষ্ণ। আর এর ওপর কি বলবো আপনাকে, কমল কৃষ্ণ মহা নাস্তিক, যুক্তিবাদী না কি সব হয়েছে না আজকাল, আপনি জানবেন। যদিও বন্ধু, তাও মহেশের দেখলাম বলতে কোনো দ্বিধাই নেই, পৃথিবীকে রসাতলে পাঠাচ্ছে এই ধরনের কাণ্ড জ্ঞানহীন লোকেরাই। তার স্ত্রী বছর দুয়েক আগে নিজ গ্রামে গিয়ে বোধ করি বিসূচিকার মোড়কে গত হওয়ার পর থেকে কমল কৃষ্ণ নাকি মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু আগের মতো আর কথাও কইতে চায় না কারোর সঙ্গে। তবে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ যে করবে তার প্রচেষ্টাও দেখায়নি। ওটুকু মেয়েকে কে দেখবে বলুন দেখি? যুগটাই ঠাকুর মশাই স্বার্থে অন্ধ হয়ে গেছে একেবারে। যদিও বুঝলাম না দ্বিতীয় বিবাহ না করাটা কিভাবে স্বার্থপরতার নজির হতে পারে। তাও যা বুঝলাম তা হলো সমস্ত পরিবারে আজকাল যা হয়, এর ওপরে ভাইয়ে ভাইয়ে ভয়ানক বিবাদ। কথা তো বন্ধই বেশ কিছুদিন, তার উপর বড় ভাই অমল কৃষ্ণ কয়েক বছর যাবৎ মোকদ্দমাও করেছে সম্পত্তির ভাগাভাগি নিয়ে। নিষ্পত্তির আশায় নাকি ততটা নয় যতটা কমল কৃষ্ণকে বেগ দিতে। ভাইয়েদের আজকাল সাক্ষাৎ বাড়ির থেকে আদালতেই নাকি বেশি হয়ে থাকে। যে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না সে কমল কৃষ্ণের একমাত্র সন্তান, বয়স বছর 10। স্ত্রী চলে যাওয়ার পর থেকে তাঁর ভালোবাসা, আশা, সম্বল বলতে যা কিছু বোঝায় তাই মেয়েটি। অকালে মাতৃহারা মেয়েটির প্রতি মহেশের এবং তাঁর স্ত্রীরও বিশেষ মায়া। বুঝলাম সেই কারণেই মহেশ নিজের গরজে আমার কাছে এই দুর্যোগ মাথায় বয়ে ছুটে এসেছে। গত কয়েক বছর বাড়িতে অশান্তির জেরে মেয়েটি অধিকাংশ সময় মহেশের বাড়িতেই সময় কাটাতো বলতে গেলে। আর মায়ের মারা যাওয়ার পর তার বাবা দিনের অধিকাংশ সময় যেহেতু পড়াশোনা নিয়ে ব্যস্ত করে রাখেন নিজেকে, যতটা দরকার তার প্রতি ততটা ব্যক্তিগত মনোযোগ দিয়ে উঠতে পারেন না। মহেশের বড় মেয়ে তার সমবয়সী, সই পাতিয়েছিল ছোটবেলা থেকেই। তারা দুজনে নিত্য খেলাধুলার সাথী। পারিবারিক ব্যবসা দেখে বড় ভাই অমল কৃষ্ণ। সে ছোট ভাইয়ের সম্পূর্ণ বিপরীত। যেমন ধর্মভীরু, আদতে নাকি ঠিক ততটাই কাণ্ড জ্ঞানহীন। আর কেউ সুবুদ্ধি দিলে সেই পরামর্শ শোনার পাত্র সে নয়। নির্বুদ্ধিতার প্রমাণস্বরূপ বাড়ির ব্যবসা ইদানিং প্রায় সম্পূর্ণই পথে বসিয়েছে। অন্যদিকে কমল কৃষ্ণর মাসিক মাইনে থেকে সাচ্ছল্য না এলেও অর্থাভাব হয় না। তাতে অমল কৃষ্ণ মোটেই খুশি নয়। মহেশের ধারণা এর থেকেই আরো ঝামেলার উদ্রেক।
মানুষের চিন্তার ধরনই এই যে আপদে বিপদে সে একা ভুক্তভোগী হতে ভালোবাসে না। আশেপাশের লোকেদের জীবনেও খানিকটা হাঙ্গামা যদি না থাকে তাদের স্বস্তি হয় না, বরং মনে করে যারা ভালো আছে তারা নিজেদের বিবেচনার জোরে নয়, বরং অদৃষ্টের সঙ্গে কোনো গোপন ষড়যন্ত্র করে এই দুর্ভাগাদের অন্যায়ভাবে বঞ্চিত করেছে। এবং এই ভয়ানক প্রতারণার পুরস্কার স্বরূপ বুঝি ভাগ্য তাদেরকে ভালো রেখেছে। বললাম, এসব তো বুঝলাম মহেশ, কিন্তু এ তো সব লৌকিক কথাই মনে হচ্ছে আমার। দুই ভাইয়ের শত্রুতার ফলশ্রুতিও হতে পারে। দিনকাল ভালো না, বাচ্চা কাচ্চাদের চোখে চোখে না রাখলে জানোই তো কত কি হতে পারে। আমার ভূমিকা কি এখানে? এর মধ্যে সাধারণ জীবনের বাইরে কি দেখতে পেলে? মহেশ একটু সময় নিল, তারপর বলল, ঠাকুর মশাই, সেটাই বলছিলুম আপনাকে। মেয়ের ঘরে ওর সাথে এক ঝি শোয়, সে তো আশ্চর্য কথা কয়েছে। এই যে আপনাকে বলছে, দেখুন দেখুন দেখুন, আমার গায়ে কেমন কাঁটা দিচ্ছে। হাত তুলে দেখালো মহেশ। বাস্তবিকই তাই, মুখও দেখলাম একেবারে শুকিয়ে গেছে। ঝি হলক করে বলেছে সে নিজের চোখে দেখেছে ঠাকুর মশাই। অবিকল তার মরা মায়ের মতো দেখতে এক মেয়ে ছেলের হাত ধরে অমিয়বালা চলে গেল। অমিয়বালা বলতে মেয়েটির নাম? হ্যাঁ ঠাকুর মশাই, আমরা ওকে অমিয় ডাকি। আচ্ছা, মায়ের সঙ্গে মানে কমল কৃষ্ণের বউ বলছো তো? কলেরায় যিনি গত হয়েছিলেন বললে, কোথায় চলে যেতে দেখেছে? সেটাই তো আরো অদ্ভুত ঠেকলো ঠাকুর মশাই। আর বৌঠান যেন সাক্ষাৎ জগদ্ধাত্রী ছিলেন। তার সম্বন্ধে এরকম আলোচনা করতেও পাপ হয়। যদিও ইদানিং মাঝে মধ্যে বড়ই উতলা হয়ে ওঠার বায়ু ধরেছিল, সবকিছুতে অতিরিক্ত দুঃখ পাওয়ার দোষ ছিল ওনার। আচ্ছা আচ্ছা, সংসারে কি সবকিছু ধরলে চলে? সে যাক, জি বলেছে যেখান দিয়ে চলে গেছেন মেয়েকে নিয়ে, দরজার মতোই নাকি সে দেখেছে ওখানে ছিল, অথচ সেখানে দেওয়াল ছাড়া যে কিছুই নেই। বউটানকে দেখেছে নাকি আবার সাজসজ্জায় খুব আড়ম্বর, খুব সেজে গুজে চলেছেন। আমি তো কিছুই বুঝলুম না এসবে ঠাকুর মশাই। জগদীশ্বরেরই কৃপা যে আপনি আছেন। বলে মহেশ মাথায় হাত ঠেকালো বিন্দুমাত্র বিনা কারণে। আমি বললাম, একটা কথা বুঝলাম না মহেশ, কমল কৃষ্ণের বউ বললে বিসূচিকায় মারা গেছেন সম্ভবত, তোমরা সঠিক জানো না? সেরকমই শুনেছিলুম আসলে। অর্থাৎ এইসব তো বোঝেনি, গভীরে জিজ্ঞেস করলে বন্ধু বটে, তবু মানুষে কি মনে করতে কি করবে। কমল এসব নিয়ে আলোচনা তো করতে চায় না সঠিক। মহেশের বাড়ির গায়ে লাগা বাড়িটাই ঘোষেদের, কিন্তু সদর দিয়ে কমল কৃষ্ণরা ঢোকে না আজকাল। তার কারণ মূল দরজা সহ বাড়ির সামনের দিকটা সম্পূর্ণই দাদা অমল কৃষ্ণের দখলে। বিবাদের জেরে ছোট ভাইয়ের বাস ইদানিং পেছন দিকের অংশে। যথেষ্ট বড় বাড়ি হওয়ায় স্থানাভাব ঘটার প্রসঙ্গ নেই বটে, কিন্তু ঢোকার এই ব্যবস্থা বেশ অসুবিধাজনক। ঝি চাকর ছাড়া ওদিক দিয়ে কারো ঢুকতে হতে পারে ভেবে পেছনের দরজা বানানো হয়নি। সেখানে পৌঁছানোটাই বলা যায় একটা সংগ্রাম, বর্ষার দিনে তো আরো। কলকাতা শহরের সবই তো আর রাজপথ নয়, আর উত্তর কলকাতার বহু গলি তো জানোই কিরকম সংকীর্ণ। তবে এখানে দুই বাড়ির মধ্যিখান দিয়ে যে পথ পেছনের দরজায় পৌঁছেছে তা এতই অপ্রশস্ত যে ছাতা সোজা করে ঢোকারও উপায় নেই, কোনো মতে বাঁকিয়ে ঢুকতে হয়। তাতেও হয় না, দুই দেওয়ালের পলেস্তারা খসে যায় ছাতার শিকে, তার উপর বেশ সোঁদা পরিবেশ রাস্তাটায়। মহেশ বেশ স্থূল চেহারার মানুষ, সে হাঁপাতে হাঁপাতে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল সামনে। তার ঊর্ধ্বাঙ্গের সাদা পিরানে ঘষা খেয়ে দেয়াল থেকে ভিজে শ্যাওলার কিছু গাঢ় সবুজ পরত উঠে গেল। একটু কষ্ট হবে আপনার ঠাকুর মশাই, কেন যে এদিকটা সংস্কার করে না কমল বুঝি না। ভাবলাম সংস্কার যে করবে, জায়গা কোথায়? মহেশের চেয়ে স্থূলতর কেউ যদি আসতে চেষ্টা করে, গজালের মতো চিরকাল গোঁজ হয়ে আটকে যাওয়ার সম্ভাবনাও নিতান্ত কম নয়।
মোট কথা এরকম রাস্তা দিয়ে কোনো সম্পন্ন গৃহস্থের বাড়ি পৌঁছানোর কথা ভাবা যায় না। যদিও বৃষ্টি খানিক ধরে এসেছিল, দুদিকের বাড়ির ছাদ থেকেই ক্রমান্বয়ে জল পড়ে দরজায় যতক্ষণে পৌঁছালাম ততক্ষণে বেশ আদ্যপান্ত ভিজে গিয়েছি। ওই গলির বিবরণ তোমাদের দিলাম, তার আর একটাও কারণ আছে। ওখান দিয়ে ঢোকবার সময় আমার একটা তীব্র অতি প্রাকৃত অনুভূতি হয়েছিল। ঠিক বুঝতে পারলাম না কি ধরনের অমঙ্গল বা আদৌ অশুভই কিছু কিনা। তোমাদের তো বলেইছি, দেবীর কৃপায় কিছু শক্তি পেয়েছিলাম এক সময়। সাধনা সম্পূর্ণ করিনি বটে, কিন্তু অতিলৌকিক বস্তুর আঁচ করতে পারি। দুদিক থেকে চেপে আসা ওই গলির দমবন্ধ বদ্ধ ভাব তো ছিলই, তা ছাপিয়েও আমার ষষ্ঠেন্দ্রিয় বলছিল আরো কিছু আছে এখানে, অগোচরে। তখনও অবশ্য আন্দাজ করতে পারিনি আমাকে দেখে কমল কৃষ্ণ ঘোষ এরকম তেলে বেগুনে জ্বলে উঠবে। তোমাদের আগেই বলেছি যে মহেশ সতর্ক করেছিল কমল কৃষ্ণের আচরণ একটু রূঢ় প্রকৃতির, কিন্তু এতটাও যে অভব্যের মতো ব্যবহার করবে আমার সঙ্গে সেটা আশা করিনি। নাস্তিক এক জিনিস, কিন্তু দেখলাম যুক্তিবাদ অন্ধবিশ্বাস হয়ে মানুষটার মজ্জায় মজ্জায় ঢুকে গেছে, এমনভাবে যে সেই কুসংস্কারে তার শিষ্টতাটুকুও লোপ পেয়েছে। যে কোনো বিশ্বাসী অতিরিক্ত হলে বিপদ, জানো তো। তবে কমল কৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার আগে বাড়িটা কিছুটা ঘুরে দেখার সুযোগ হয়েছিল, কারণ আমরা যখন পৌঁছলাম সে গিয়েছিল তার দাদার সঙ্গে ঝগড়া করতে। ঘোষেদের বাড়িটাকে প্রকাণ্ড বললে কম বলা হয়। ঢোকার পর সেটা আরো বুঝতে পারলাম। পাথুরিয়া ঘাটা বা শোভাবাজারের যে কোনো বনেদি বাড়ি আন্দাজ করে নাও প্রথমে, তারপরে আরো বেশ কিছু ঘর যোগ করে দাও। এভাবে না ভাবলে তোমার আমার মতো মধ্যবিত্তের ধারণার পরিসরে বাড়িটার আয়তন কুলোবে না। তবে অবস্থা যে বেশ পড়তি তাও বুঝতে বিন্দুমাত্র সময় লাগে না। কমল কৃষ্ণের অংশ তার দাদার চেয়ে অপেক্ষাকৃত ছোট শুনলাম। সামনের মহলের 3 খিলানযুক্ত ঠাকুর দালানে নাকি এককালে দুর্গা পুজো হতো ধুমধাম করে, আজকাল সেসব বন্ধ। কিন্তু এই পেছনের অংশের দালানের এক কোণাতেও অনায়াসে কোনো স্কুলের বার্ষিক স্পোর্টসের সম্পূর্ণ আয়োজন করা যেতে পারে। মানুষে ভাবে এক, হয় অন্য কিছু। পেছন দিকের এই অংশ সামনের আদলে কোনো পূর্বপুরুষ তৈরি করেছিলেন বাড়ন্ত পরিবারের স্থান সংকুলানের জন্য। সামনে যেমন সেরকমই আরো একটা সম্পূর্ণ চক মেলানো মহল, মাঝে প্রশস্ত উঠোন, তার চারদিকে ঘরের সারি। কিন্তু এখন সেই সব ঘরের বেশিরভাগই তালাবন্ধ পড়ে আছে। পরিবারে মানুষ প্রায় নেই বলতে গেলে। কে ব্যবহার করবে? বাড়িটির হতশ্রী অবস্থা সত্ত্বেও ঢুকেই কেমন একটা আলগা আকর্ষণ অনুভব করলাম। বিগত যৌবনা কোনো সুন্দরীর মতো, যার শরীরে জরা কিন্তু চোখের তারায় এখনো অন্য কোনো যুগের অনিবার্য লাস্য ধরা রয়েছে। চোখ ফেরানো মুশকিল হয়। যাকে বাড়িটা ভেঙে চুরে গেলেও উঁচু খিলানের সারি আর উঠোনের ঠিক মধ্যিখানে বহুকাল নষ্ট হয়ে পড়ে থাকা মার্বেলের ফোয়ারা দেখে অতীতের ধুমধাম আন্দাজ করা যায়। ওই উঠোনের সামনে দাঁড়িয়ে আমার ঠিক কি হলো বুঝলাম না। এক মুহূর্তের জন্য যেন চোখের সামনে ভেসে উঠল সম্পূর্ণ অন্য এক চিত্র। একই উঠোন, একই ঘরের সারি, কিন্তু পলেস্তারা খসে দাঁত বেরিয়ে পড়া এই বাড়ি নয়। দেওয়ালে বরং নতুন চুনকাম হয়েছে যেন। লাল শান বাঁধানো মেঝেতে এখনো সাদা রঙের ছিটে কোথাও কোথাও তোলা যায়নি। ব্যস্ত হয়ে লোকজন ঘোরাফেরা করছে। ঝি মাছ কুটতে বসেছে, আর ঠিক কিভাবে কাটতে হবে তা পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছেন বাড়ির গৃহিণী।
খসে পড়েছে ভেবে নিশ্চিন্ত থাকতাম, কিন্তু সেই নিশ্চিন্ত আর থাকতে পারলাম না। সেই ভারী পাথরটা যেন এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। বিশেষ করে বেড়াতে লাগলো আমাদের গুহাগুলোর আশেপাশে। অন্ধকারে কারোর মুখ দেখা না গেলেও আমি বেশ বুঝতে পারছিলাম সবাই সবাইকে জড়িয়ে জাপটে ধরেছে আরো বেশি করে, কিন্তু কেউই বুঝতে পারছে না এই অনাহুত আগন্তুক রহস্যের কারণ। আমার কিন্তু মনে একটা অন্য কথা চলছিল। আমার মনের ভিতর কেউ বারবার বলছিল, আদি শঙ্করাচার্যের সেই গুণী শিষ্য যে পথ বন্ধ করে গিয়েছেন, সেই পথে ব্যক্তিগত সিদ্ধির উদ্দেশ্যে কার আমন্ত্রণে আমরা এসেছি? আদৌ কি কেউ আমাদের আমন্ত্রণ জানিয়েছে? যেখানে স্থানীয় মানুষেরা পর্যন্ত প্রবেশ করতে ভয় পায়, কিসের টানে, কোন মুখ্য লাভের অমোঘ আকর্ষণে আমরা অযাচিত অতিথি হয়ে বিনা অনুমতিতে প্রবেশ করেছি? তবে কি স্থানীয় লোকেদের কথাই ঠিক? এই কি তবে সেই মহাপুরুষের মায়াজাল, যা অযাচিত প্রবেশকারীকে যুগে যুগে পাগল করেছে, না হয় উপহার দিয়েছে হিমশীতল মৃত্যু? জানি না। ক্রমে মনে হলো সেই ভারী পদাঘাত বদলে যাচ্ছে নটরাজের নৃত্যে। কেঁপে উঠছে পাহাড়, জঙ্গল, পাথর। উপর থেকে আলগা ছোট ছোট পাথরের বৃষ্টি শুরু হয়েছে যেন। পাহাড় যেন খসে পড়তে চাইছে মাটিতে। চরাচর কেঁপে উঠেছে সেই অশান্ত পদধ্বনিতে। কোনো বিপুল শক্তি যে আমাদের উপর ক্রুদ্ধ হয়েছেন তা কিন্তু বলাই যায়। সামনে কাঞ্চন কন্যার অরণ্য ভূভাগ, উপর থেকে শত যোজন বেগে নেমে আসছে নিমতি ঝোড়ার জলপ্রপাত, অচেনা জঙ্গল, সামনে অজানা শত্রুর পদধ্বনি। কাঞ্চন কন্যা বিমূঢ়, ব্যাকুল। বহুকাল পর যেন ধ্যানমগ্ন নিমতি ঝোড়ার ধ্যান ভেঙেছে। প্রলয়ের তৃতীয় চক্ষু খুলে গিয়েছে স্বয়ং মহাদেবী। আমরা যেন বিনা অনুমতিতে শিবপ্রিয়ার আলয় আঙ্গনে পা রেখে ফেলেছি। সেই জন্যেই নন্দীর দলবল প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে আমাদের উপর। হঠাৎ হাওয়ার বেগ বেড়ে গেল দ্বিগুণ হয়ে। মরমর করে একে একে ভেঙে পড়তে লাগলো বিরাট বিরাট পাইন গাছ। আমাদের মাথার উপরের ছাদটা ছিল একটা আলাদা পাথরের, সেটার উপর এসে পড়ল একটা বিরাট গাছের ডাল। কোনো রকমের ডাল সামলে সেটা আমাদের মাথার উপরে না পড়ে গড়িয়ে গিয়ে পড়ল পাশে। যদি আমাদের মাথার উপর পড়তো তাহলে আমরা তিনটে প্রাণী একসাথে মিশে যেতাম মাটিতে। মনে পড়ল ছেলেবেলায় বাবার কাছ থেকে শোনা শিব পার্বতীর গাথা। পার্বতী শান্ত হলেও হিমালয় কন্যা। হুমায়ুন রাজ্যের অসংখ্য সব বীর দর্পী সেনাদের দ্বারা সদা প্রহরায় বড় হয়েছেন তিনি। রাজকন্যা হয়েও তিনি মালা দিয়েছেন ভিখারি রূপী রাজাধিরাজ শিবের গলায়। সেই মহাদেব যিনি রাগলে প্রলয়, যিনি জটায় ধরে রেখেছেন তীব্রধারার মা গঙ্গাকে। শুধুমাত্র জটার একটি মাত্র চুল থেকে সৃষ্ট ধারায় আমাদের পৃথিবী সম্পৃক্ত হচ্ছে। মনে হলো সেই উদার অথচ প্রলয়ঙ্করী হিমালয় কন্যার রাজ্যে আমরা অনধিকার প্রবেশ করেছি সামান্য তুচ্ছ যোগ বলের গর্বে। সাধনা নেই আমাদের, প্রকৃত সিদ্ধির কিছুই নেই। শুধুমাত্র গ্রাস করতে চাই আমরা, বদলে দিতে চাই না কিছুই। তাই সেই অহংকার আর অহমিকার অস্মিতা ভেঙে দিতে মহাদেব স্বয়ং খুলেছেন তৃতীয় চক্ষু। চকিত হরিণের মতো হৃৎকম্প আমাদের বুকে। যে কাঞ্চন কন্যার শ্যামল রূপ দেখে মুগ্ধ হয়েছিলাম কিছুক্ষণ আগে, এখন কাঞ্চন কন্যার ভয়াল করাল রূপ শিরদাঁড়ায় মৃত্যুর শিহরণ জাগাচ্ছে। হঠাৎ এক সুতীক্ষ্ণ চিৎকারে সচকিত হয়ে উঠলাম। চিৎকারটা ভেসে এসেছে সেই গুহাটা থেকে যেখানে মৌনী বাবা তার দুজন একনিষ্ঠ শিষ্যকে নিয়ে ধ্যানমগ্ন। হঠাৎ আকাশের মধ্যে একটা লাল আলোর ঝলক দেখতে পেলাম। ধীরে ধীরে সেই আলো আভা হয়ে ছড়িয়ে পড়ল সমগ্র আকাশে। জঙ্গলের মাথার উপরে যেন আগুন লাগলো। ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়তে লাগলো বৃষ্টি স্নাত দুর্যোগ বিঘ্নিত পাইন জঙ্গলের মাথায়।
ঠিক যেন বর্ষা ধৌত মধ্যরাতে সূর্যোদয় হচ্ছে। সূর্যদেব তার আসন গ্রহণ করার আগে যেভাবে চরাচর ভেসে যায় এক পার্থিব লাল আলোয়, তেমনই এই আলো। তবে পার্থিব অবশ্যই নয়, মনের ভিতরে এক অপার্থিব শিহরণ জাগায়। ধীরে ধীরে বিকেলে দেখা গাঢ় সবুজ রঙের জঙ্গল টকটকে সিঁদুরে লাল হয়ে উঠল। আমার সাধু বন্ধুদের কারোর মুখে কোনো কথা নেই। অনুভূতিতে বুঝতে পারলাম তারা সবাই তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে। আরো একবার ভেসে এলো সুতীক্ষ্ণ সম্মিলিত সেই আর্ত চিৎকার। আমার পাশ থেকে কে একজন যেন বিড়বিড়ি করে বলে উঠল, খতম, খতম হয়ে গেল, খতম। মনে এক অসম্ভব ভীতির সঞ্চার হলো। কি খতম হয়ে গেল? কারা খতম হয়ে গেল? তবে কি? বলতে বলতেই সেই লাল আলোর বিদ্যুৎ স্ফুরণ হলো আকাশ থেকে। উফ, সে কি ভীষণ রাত্রি! প্রকৃতির সাথে ছেলে খেলা করলে, অনাহুত প্রবেশ করলে সেই সর্বশক্তিমানের রাজ্যে কি যে হয় তা সেই রাতেই চাক্ষুষ করেছিলাম। লাল আলোর বিদ্যুৎ স্ফুরণের ঝলকে স্পষ্ট দেখলাম এক বিশাল বিভৎস মূর্তি দাঁড়িয়ে রয়েছে একেবারে আমাদের গুহার দিকে মুখ করে। কয়েকটা মাত্র মুহূর্ত, অথচ সেই দৃশ্য আমি আজও ভুলিনি। প্রেতবৎ তার শরীর, দুটো নীলচে চোখ তার ধক ধক করছে প্রতিহিংসার জিঘাংসায়। তার 4 হাত চারিদিকে ছড়ানো, তার মধ্যে 3 হাতে ঝুলন্ত 3টে মূর্তি, আর একটা হাত নির্দেশ করছে আমাদের দিকে, যেন স্পষ্ট বলছে, এবারের শিকার তোরা, নিস্তার নেই তোদের। শিহরণ খেলে গেল শিরদাঁড়ায়, বুক যেন কেঁপে উঠল। আমার সঙ্গী দুজন কি দেখলো কি বুঝলো জানি না। আদৌ তারা চোখ খুলে রেখেছিল কিনা তাও জানি না। হয়তো চোখ বুজেই বসে রয়েছে ভয়ের চোটে। কিন্তু বিড়বিড় করে তারা কি সব মন্ত্র পড়া শুরু করল। হয়তো গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র জপ করছে। মনে মনে হাসি পেল আমার। যে গুরুদেবের এহেন অবস্থা, তার মন্ত্র জপ করে এরা নিস্তার পাবে ভাবছে। এই না হলে গুরু ভক্তি। হঠাৎ যেন কি একটা কোথায় ঘটে গেল বিষম। কেঁপে উঠল মাটি। আমরা টলে পড়ে গেলাম একে অপরের উপর, গুহার ভেতরে। অবাক হয়ে দেখলাম ঝর্ণার উপরের দিকের আকাশ হয়ে উঠেছে গাঢ় লাল, যেন পাহাড়ের ক্ষোভ অগ্নি উদ্গীরণ করছে। আরো একবার হলো সেই রকম বিদ্যুৎ স্ফোরণ। দেখলাম একসাথে 3 হাত দিয়ে 3টে ঝুলন্ত মূর্তিকে মাঝখান থেকে চিরে ফেরে 3 দিকে ছুঁড়ে ফেলে দিল সেই মূর্তি। কি তার আক্রোশ! বুক কেঁপে উঠল পৈশাচিকতায়। হঠাৎ ভূমিকম্পের মতো একটা ব্যাপার শুরু হলো। মাথার উপরের আলগা পাথরটা আর মনে হলো না স্থির থাকবে নিজের জায়গায়। সেটা ঠিক টলে পড়বার আগের মুহূর্তে টলতে টলতে আমি বেরিয়ে এলাম বাইরে। আমার দেখা দেখি সঙ্গী দুজনও বোধহয় সেটাই করেছিল। কিন্তু একটা আঁক করে চাপা শব্দ কানে এলো, আর সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ধসে পড়ল উপরের পাথর মাটি সমেত আমাদের ছোট্ট গুহাটা। বুঝতে পারলাম ইহজগতের মায়া ত্যাগ করেছে আমার 2 সাধু বন্ধু। জায়গাটা আমার জন্যেও নিরাপদ নয়। তার উপরে প্রচণ্ড বৃষ্টি, ঝড়, পায়ের নিচে অসম্ভব পিচ্ছিল পাথর, আর ঝর্ণার ক্রমাগত ঝাপটায় স্থির থাকা যায় না সেখানে। এরই মধ্যে নামতে শুরু করেছে 4 দিয়ে ধস। উপর থেকে একখান ছোট পাথর যদি মাথার উপর এসে পড়ে, তাহলেই সাঙ্গ হবে ভবলীলা। এদিকে কোন দিক থেকে যে এসেছি সেই পথের কোনো হদিশ নেই মাথায়। এই প্রবল দুর্যোগের মধ্যে তা থাকা সম্ভব নয়। তবে এতটুকু জানি, যে দিক থেকে বেরিয়েছি তার পিছন দিকে গেলে খাড়া জলপ্রপাত। এর মধ্যে পড়ে প্রবল স্রোতের মধ্যে তলিয়ে যাব। সুতরাং যেতে হবে বিপরীত দিকে। চলতে লাগলাম। ঠান্ডায় শরীর হিম হয়ে আসে। ভয় বারবার 2 পা জড়িয়ে থমকে দাঁড় করিয়ে টেনে নিতে চায় তার অতল নিঃসীম মৃত্যু গহ্বরে। তাই থামলে চলবে না। থেমে যাওয়া মানেই মৃত্যু। পা পিছলে হাত পা ভাঙা অথবা বেঘরে প্রাণ হারানোর ভয় পদে পদে।
তবুও চেষ্টা না করে এক জায়গায় থমকে দাঁড়িয়ে থেকে মৃত্যু গ্রহণ করার কোনো মানে হয় না। আমি আজ এখানে এসেছি যতটা না নিজের ইচ্ছায়, তার থেকে বেশি পরিস্থিতির শিকারে। তাই মনের ভেতরের এক অদম্য স্পৃহা বারবার বলছে আমাকে এগিয়ে যেতেই হবে। কিছুটা এবড়ো খেবড়ো পিচ্ছিল পাথর পার করার পর মুখোমুখি ধাক্কা খেলাম প্রচণ্ড জোরে একটা কিছুর সাথে। ঝিমঝিম করে উঠল মাথার ভিতরে, চোখের সামনে বিন্দু বিন্দু আলো দেখতে পেলাম। মনে হলো চেতনা যেন ক্ষীণ হয়ে আসছে। বুঝতে পারলাম না কিসের সাথে ধাক্কা খেয়েছি। একটু ধাতস্থ হয়ে আন্দাজ করে বুঝলাম একটা বিশাল পুরনো পাইন গাছ। এদিক সেদিক হাতড়ে বুঝলাম জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি হয়তো। পথ চলতে গিয়ে বুঝলাম পথ এবারে খাড়া উঠেছে। আরো কিছুটা উঠে সত্যি চোখের সামনে সর্ষে ফুল দেখতে পেলাম। কেমন একটা ঝিম লাগলো শরীরে। ধীরে ধীরে শিথিল হয়ে এলিয়ে পড়ল দেহ। লুটিয়ে পড়লাম মাটিতে। অবিশ্রান্ত ধারা বর্ষণ হয়ে যেতে লাগলো শরীরের উপর। চেতনার শেষ মুহূর্তে বুঝলাম মাঝে মাঝে বিদ্যুৎ স্ফুরণ হচ্ছে আকাশে। ধীরে ধীরে নেমে আসছে প্রগাঢ় অন্ধকার। আহ, কি আরাম! মৃত্যু কি ঠিক এই রকম আরামেরই হয়? হয়তো পরমেশ্বর যখন নিজের দয়াসুলভ ক্রোড় এগিয়ে দেন, তখন সেই ক্রোড়ে মাথা রেখে বহু জন্মের সীমাহীন পথ চলার ক্লান্তির বিরাম ঘটে এইভাবেই। জানি না। তারানাথ ফস করে চুপ করে গেলেন। এতক্ষণ যে শুধু গল্প গোগ্রাসে গিলছিলাম না, তারানাথের সাথেই চলে গিয়েছিলাম নিমতিঝোড়া আর কাঞ্চনকন্যার জঙ্গলে, হুঁশ হলো এতক্ষণে। আর হুঁশ হয়েই অধৈর্য হয়ে উঠলাম আমরা। ঠাকুর মশাই কিন্তু নির্বিকার আয়েশ করে একটা সিগারেটে জ্বালালেন। তারপর ধোঁয়া ছেড়ে আমাদের উৎকণ্ঠিত মুখের দিকে চেয়ে রইলেন। কিশোরী জিজ্ঞাসা করল, তারপর? মৃদু হেসে তারানাথ বললেন, একদিন এমন আসবে যেদিনেই তারপরের পর আর কিছু থাকবে না। আমাকেও তো একদিন বিদায় নিতে হবে এভাবেই। যাই হোক, শোনো। চোখ ঠিক কতক্ষণ পর খুলেছিল জানি না, বরং চোখ যখন খুলল তখন বিশ্বাসই করতে পারিনি যে শরীরের ভিতরে প্রাণটা রয়েছে। মাঝখান দিয়ে বয়ে গিয়েছিল একটা গোটা দিন, এবং প্রথম যে দৃশ্যটা আমি চোখ খুলে দেখলাম তাতে মনে হলো বোধহয় এতটা সময় স্বর্গ থেকে প্রেরিত দেবদূতেদের সদৃশ্য পুষ্পক রথে চড়ে আকাশপথে উড়ে চলেছি। কারণ চোখের সামনে একটা বিস্তৃত কাঠের ছাদ, নীলের উপর বিচিত্র সব রঙে অপূর্ব সব কারুকার্য করা। অনেকক্ষণ দেখলে অবশ্য সেই কারুকার্যের একটা ধাঁচ নির্ণয় করা যায়। একটু নড়ে চড়ে উঠতে গিয়ে দেখলাম শরীরে অসম্ভব ব্যথা, কিন্তু আমায় একটু নড়াচড়া করতে দেখেই একটা চোখ নাক চাপা অশীতিপর বৃদ্ধ আমার মুখের ওপর ঝুঁকে এলো। তখনও ঠিক বুঝতে পারিনি আমার সাথে কি ঘটছে। বুঝতে পেরেছিলাম আরো পরে। বৃদ্ধের মুখে খুশির ঝলক। একটু হেসে আমার দিকে আরো একটু ঝুঁকে স্পষ্ট বাংলায় বললেন, বেটা, তুই যা করতে চেয়েছিলিস তারপরে